গত ২ দিন বা ৩ দিন আগে এটিএম আজহারুল ইসলামকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন তিনি। যদিও এই রায় নিয়ে বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে এটা প্রতিহিংসার একটা রায়। এই রায়কে আপনার কোনো রাজনৈতিক দলের প্রভাবের কারণ হয়েছে। যেরকম বলা হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে জামাতকে তারা নিশ্চিহ্ন করতে চায় বিধায় এই মামলা দিয়ে জামাতের মাথাগুলোকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর করেছে। অনেকে এখন জেলখানে আছে। তাদের মধ্যে এই যে একজন এটিএম আজহারুল ইসলাম। শাহবাগ বিরোধী একটা ছাত্রদের সংগঠন আছে, তারা একটা কর্মসূচি দিয়েছিল। শাহবাগ বিরোধী যেই ছাত্র সংগঠন, এরা যখন আন্দোলনে নেমেছিল তখন বাম জোটটা নাকি এখানে এসে ঝামেলা করছে, পরে হামলা হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। বাংলাদেশের যারা শাহবাগী বলেন, বাম ঘরানা বলেন, পত্রিকা যা দেখে বুঝতেছি, তো জামাতে ইসলামের যুদ্ধ অপরাধীদের বিচার চায়। তারা শাহবাগে আন্দোলন করলো আওয়ামী লীগ সরকার আমলে, তুই রাজাকার এইসব বলে ফাঁসির দণ্ড তাদের মাধ্যমে প্রভাবিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডর আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ছিল, সেটার তোফাজ্জেল নামের একজন মুক্তিযোদ্ধা, যদিও বর্তমানে পত্রিকায় দেখলাম সে ভুয়া মুক্তিযোদ্ধা, আসলে মুক্তিযুদ্ধ করে নাই। তো সে আপনার মুক্তিযোদ্ধা মন্দির ছিল। তার আমলেই যখন রাজাকারের লিস্ট করা হয়েছিল, সেই লিস্টে সব থেকে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগের। তখন তারপরে বলে, না, এটা ভুল ত্রুটি হয়েছে, আমরা এটা সংশোধন করব। তো তখন কেন এই যারা শাহবাগী এবং বাম ঘরানার জোট দাড়ি টুপিওয়ালাদেরকে দেখতে পায় না বিধায় রাজাকার বা মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি হিসেবে দাঁড় করিয়ে তাদের ফাঁসি দাবি করে? তাদের মূল উদ্দেশ্য হলো আপনার বাংলাদেশের এই যে ইসলামী দলগুলো কেন থাকবে, এটার কারণে তারা এটা তো ডাইরেক্টলি বলতে পারে না, বললেও ঘুরায় ফেরায় কথা বলে। কিন্তু আলটিমেটলি তারা চায় জামাত ইসলামকে তারা রাজনীতি করতে দিয়ে চায় না। আজকে পত্রিকা দেখতেছিলাম, তখন দেখলাম অনেকগুলো পত্রিকা এটা আসছে, তো মানব জমিনের পত্রিকা থেকে পড়তেছে, আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশে দ্রুত সময় নির্বাচন চায় ভারত, এটা কিন্তু বিএনপিও চায়। বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত। বৃহস্পতিবার দিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাউথ ব্লকের রেগুলার মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই অভিমত ব্যক্ত করেন। নয়াদিল্লির মুখপাত্র বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। নির্বাচন ছাড়াও বাংলাদেশ মিয়ানমার মধ্যকার মানবিক করিডর নয়াদিল্লির সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক প্রশ্নের জবাব দেন তিনি। মানুষ নামের এক সাংবাদিক জয়সওয়ালের কাছে জানতে চায়, আমরা ঢাকায় নতুন করে প্রতিবাদের ঢেউ দেখতে পাচ্ছি। নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল। তারা সরকারের কাছ থেকে নির্দিষ্ট সময়সীমা দাবি জানিয়েছে। এই বছরের শেষে অথবা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে তারা। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতকে দোষারোপ করার চেষ্টা করছে। বর্তমান সংকট নাকি ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার এক ধরনের ষড়যন্ত্রের ফসল। এক্ষেত্রে আপনি এইসব ঘটনাবলী এবং অন্তর্বর্তী সরকারের অভিযোগগুলোকে কিভাবে দেখেন? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ ইস্যুতে আমরা আমাদের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছি। বিশেষ করে সেখানকার নির্বাচন নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্ন আসে। তো যাই হোক, আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে, বাংলাদেশে এখন ভারত নির্বাচন যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের যে বর্তমান যে বিরোধী দল, আমাদের আওয়ামী লীগ তো এখন বাংলাদেশে নেই, তারা ভারতে পালিয়ে গিয়েছে। তো এখন বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দল, গত 16 বছর যারা কোনো কিছু করতে পারে নাই, সে হলো বিএনপি। তো বিএনপির আমাদের মির্জা আব্বাস কি বলেছে? আপনারা জানেন যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট যে ইন্টারনেট কানেকশন সিস্টেম, এটা বাংলাদেশে আসছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই লাইন টেনেছে, ইন্টারনেট লাইন বা ইন্টারনেট কানেকশন বা স্যাটেলাইট ইন্টারনেট যেটা বলেন না কেন, তো মির্জা আব্বাস এটা প্রকাশিত হয়েছে 28শে মে 2025। এই নিউজটা প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ থেকে, পড়তেছি, আপনাদেরকে শোনাচ্ছি। 28শে মে 2025 তিনি বলেছেন, খবরের মধ্যে লেখা আছে, স্টারলিংকে আনা হয়েছে আরাকান আর্মির জন্য। যে করিডোরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। মাল মশলা বলতে আপনারা বুঝতে পারছেন কি বুঝাইছে সে। মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন করিডোর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য, করিডোর করার জন্য। এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য? মির্জা আব্বাস বলেন, এই সরকারের মাথা পচন ধরেছে এবং নিচ পর্যন্ত পচে গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে স্টারলিংক এসেছে, এটা যদি বিএনপি আনতো তাহলে কোনো সমস্যা ছিল না। এই 9 মাস আগে থেকে প্রথমে যদি বিএনপি ক্ষমতা আসতো, এই সেম কাজ যদি বিএনপি করতো, বিএনপি সমস্যা হতো না। তো আমরা এই বিষয়টা শেষ করলাম।
আপনার একটা নিউজের সাথে আরেকটা সম্পর্ক আছে, আমি একটু সুন্দরভাবে গুছিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। জামাত নেতা এটিএম আজহারকে মুক্তি দেওয়ার পর শাহবাগী এবং বাম ঘরানার নামে কিছু আন্দোলন নেমেছে এটিএম আজহারকে কেন ফাঁসি দেওয়া হলো না। এই আদালতের রায় তো আপনার জামাত ইসলামের যত নেতা ছিল তাদের ফাঁসি হয়েছে, বিএনপি নেতা সাকা চৌধুরী সবার ফাঁসি হয়েছে। যখন আদালত ফাঁসি দিল তখন আপনারা এই আদালতের রায়কে মেনে নিয়েছেন। এখন এই আদালতই আপনার যখন মুক্তি দিল, তাহলে কেন আপনার এই আদালতের রায়ের বিরুদ্ধে মানতে পারতেছেন না? কারণ কি ওই সময় কি আওয়ামী লীগ সরকারের আদালত ছিল এই জন্য আপনারা খুশি? এখন বর্তমান ইউনূস সরকারের আমল আদালত। ইউনূস সরকার যদি এই মামলার উপরে প্রভাব ফেলে তাহলে বাংলাদেশের বিএনপির খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি নেতাদের সব মামলা খালাস হচ্ছে কেন? তাহলে কি এই রায়গুলোই আপনার প্রভাবিত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা যদি প্রভাব করে থাকে তাহলে তো সবগুলো রায় ভুল হয়েছে। জামাত ইসলাম নিয়ে চুলকানি শুধু কেন, অন্য কোনো কারণে চুলকানি কেন নাই? এটা হলো সাধারণ জনগণের কথা। আপনার পত্রিকায় দেখলে বুঝতে পারবেন এখানে এটিএম আজহারকে এবং জামাত ইসলাম যত নেতাকে হত্যা করা হয়েছে এই যে মামলার নামে শেখ হাসিনার সরকারের আমলে প্রভাবিত হয়ে আমাদের শত্রু দেশের ইন্ধনে, যেহেতু জামাত ইসলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দল এবং ইসলামী রাজনৈতিক দল, এই জন্য তারা এই প্রভাবটা খাটাইছে। জামাত ইসলামের যে নেতাদের হত্যা করা হয়েছে ফাঁসির নামে, মুক্তিযোদ্ধা বিরোধী নামে, কারণ এখানে সম্পূর্ণ প্রমাণিত হয় নাই। এই নিউজ পেপারে ওইটাই আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো বিবিসি নিউজের টাইটেলটা হচ্ছে এরকম, জামাত নেতা আজহারুল ইসলামের খালাসের রায়ে যা বলছে আপিল বিভাগ। এখানে অনেক বড় একটা নিউজ, সম্পূর্ণ পড়লে আপনার বোর হয়ে যাবেন, সম্পূর্ণটা পড়ে দেখতে পারেন বিবিসিতে। এটিএম আজহারুল ইসলামের রায়ে 4টি পর্যবেক্ষণ দিয়ে মিস্টার ইসলামের করা এটিএম আজহারের করা আপিল আবেদনটি মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। সব অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আগের 2টি রায় বাতিল করে বর্তমান আপিল বিভাগ বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি। যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। খালাসের রায়ের পর তাৎক্ষণিক সন্তোষ প্রকাশ করেছে এই মামলার আইনজীবী। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকল অভিযোগ থেকে এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেছে। এখন তিনি ইনোসেন্ট ম্যান। মিস্টার মনির বলেন, আমরা মনে করি এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এই রায় দিয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে এই মামলায় অতীতের রায় গ্রস মিসক্যারেজ অব জাস্টিস, অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে। তো এই কথা তো আদালত বলতেছে না, যখন আপনার জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তখনও তো আদালতই ফাঁসি দিয়েছিল। তার মানে কি ওইটা ভুল হয়েছিল? এটিএম আজহারুলকে ইনোসেন্ট বলছে, তার কোনো দোষ নেই, তার বিরুদ্ধে আপনার আন্দোলন করতেছেন। তার মানে যখন ওই আদালত রায় দিয়েছিল ফাঁসির, তার মানে কি ওইটা ভুল রায় ছিল? এইটাও তো আদালত দিয়েছে, ওইটাও আদালত দিয়েছিল। বর্তমানে যে রায় দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, এটাকে মানতেছেন না। তার কারণ কি? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে আর ওই সময় আওয়ামী লীগ ছিল, দুটো পার্থক্য। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ফাঁসি থেকে মুক্তি করছে আর হাসিনা ফাঁসি দিয়েছে? তাহলে কি আইনত ঠিক হইলো? এটা কি রাইট? একটা সরকার চেঞ্জ হলে সরকারের মতামত প্রকাশ করা যায় আদালতে, নাকি আদালত নিজের মতো করে চলে? যারা যারা আপনারা এখন বলতেছেন যে এটা ঠিক হয় নাই, তো তখন কি ঠিক হয়েছিল? তাহলে তো তখনও ঠিক হয় না, তো সেটাও তো আদালতের রায় ছিল। এখন আপনার মেন বিষয়, যেখানে আপনারা যাদের সাক্ষী নেওয়া হয়েছিল, এই সাক্ষীর ভিত্তিতে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তো যারা সাক্ষী ছিল তাদের নমুনা আপনারা দেখেন, সাক্ষ্য প্রমাণ বিবেচিত হয়নি। রায়ের পরে এক সংবাদ সম্মেলনে আজহারুল ইসলামের আইনজীবী মিস্টার মনির জানান, আদালতের সামনে উপস্থিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই মিস্টার ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছিল। পর্যবেক্ষণে এই বিষয়টি উল্লেখ করে আপিল বিভাগ বলেছে, পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। এটা আদালত বলছে, যে আদালত আপনার জামাত ইসলামের আগে নেতাগুলোকে ফাঁসি দিয়েছিল, তাহলে ওই আদালতে আবার ওনাকে মুক্তি দিয়েছে। শেখ হাসিনার আমলে যে আদালত ছিল সেটা ঠিক করছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কি সেটা ঠিক করতেছে না? তাহলে কি আদালত সরকার দ্বারা প্রভাবিত হয়? সরকার দ্বারা প্রভাবিত যদি হয়, তো এই আদালত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনে থাকে, তো আগের আদালত শেখ হাসিনার কথা শুনেছিল, তাহলে কি ওই ফাঁসিগুলা ইনোসেন্ট মানুষকে দেওয়া হয়েছে? তারা দোষী ছিল না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় বিচার চলাকালে যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থিত করা হয়েছিল সেগুলো পরবর্তীতে আপিল শুনানির সময় বিবেচিত হয়নি বলে জানান আইনজীবী। মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অতীতে রায়ে সাজা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছিল তাতে সাক্ষীরা আদালতে এসে বলেছিল কেউ 3 কিলোমিটার, কেউ 6 কিলোমিটার দূর থেকে মিস্টার ইসলামকে দেখেছেন। যুদ্ধ অপরাধের সাক্ষীরা এটা বলছে, সে ওই রাজাঘাট ছিল, এটা 3 কিলোমিটার বা 6 কিলোমিটার দূর থেকে দেখছে। তো একজন সাক্ষীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সন্তানের নাম কি? ছেলে মেয়ের নাম বলতে পারে না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের নাম বলতে পারে, বললেন মিস্টার মনির। তো এটা অনেক বড় একটা নিউজ, আপনাদেরকে এটা আর পড়ে শোনালাম না। তো এটি প্রমাণ হয় যে নিজের ছেলে মেয়ের নাম জানে না, কিন্তু
আপনার এটিএম আজহারকে চিনে। তো এই সাক্ষীগুলোকে কারা আনছে এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো অনেকে মনে করে বাংলাদেশে জামাত ইসলাম যেহেতু তারা ইসলামিক ঘরানা, যেহেতু তারা ইসলাম চর্চা করে, তো যারা এটার বিরুদ্ধে আছে তারা এই ইসলামটাকে সরানোর জন্য জামাতি ইসলামকে সহ্য করতে পারে না। এইটাকে টোপ হিসেবে ধরে, যুদ্ধ অপরাধকে টোপ হিসেবে ধরে জামাত ইসলামকে নিঃশেষ করতে চায় বলে মনে করে অনেকে। বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করলে অনেক দেশের ক্ষতি, তারা চায় না কোনো ইসলামী শাসনতন্ত্র বা ইসলামের ঘরানার লোক একটু উপরে উঠুক। আপনারা বিষয় দেখবেন, আফগানিস্তান যখন যুদ্ধ হচ্ছিল, তো তখন কিন্তু আমাদের যে শত্রু দেশটি আছে তারা বিভিন্ন জায়গায় বলছে যে, এবং বাংলাদেশের যারা ওই যে চুলকানি যাদের বিষয় আর কি, ইসলাম দাড়ি টুপি দেখলে যাদের সমস্যা অনেকে মনে করে, তো তারা আপনার এই আফগানিস্তানের জঙ্গি এইসব টেসব বলতো। এটা কিন্তু আমেরিকা যুদ্ধ করছে, আমেরিকা বলে নাই বা অন্য দেশে বলে নাই, কিন্তু আমাদের দেশে যে চুলকানিওয়ালা মানুষগুলো আছে তো এদের কথা। ভারতের চেয়ে শক্তিশালী আফগানিস্তানের মুদ্রা, এটা হলো আপনার 2023 সালের একটা রিপোর্ট, জাগো নিউজ 24.com এর 18 অক্টোবরের নিউজ। তো একটু পড়ে শুনে আপনাদেরকে। 2021 সালে 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান, তারপর মার্কিন সেনা দেশটি ছেড়ে চলে যায়। তখন থেকেই আফগানিস্তানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। আনুষ্ঠানিকভাবে কেবল পাকিস্তান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের সমর্থন পেয়েছে তালেবান সরকার। এছাড়াও চীন, রাশিয়া, ইরান, মিয়ানমার, কাতার, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশ সরকারিভাবে না বললেও সংগঠনটির সঙ্গে তাদের সম্পর্ক ভালো। এটা 2023 সালের রিপোর্ট, এখন মনে হয় সম্পর্ক ভালো হয়ে গেছে। ভারতের অর্থনীতি আফগানিস্তানের চেয়ে অনেক বড়, তবে দুই দেশের মুদ্রার মূল্য ফারাক সামান্যই। এমনকি এক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে আছে আফগানিস্তান। শুধু ভারত নয়, আফগানিস্তানের মুদ্রা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরানের মুদ্রার চেয়েও শক্তিশালী। বর্তমানে $1 মোটামুটি ভাবে ভারতের 83 রুপির সমান। সেখানে ডলারের বিপরীতে আফগানিস্তানের মুদ্রার মূল্য মাত্র 75.72 আফগানি। যারা দাড়ি টুপি দেখলে জঙ্গি বলে, আবার যখন তারা ক্ষমতায় চলে আসছে এখন তাদের সাথে যোগাযোগ করতেছে বিভিন্ন দেশের সরকার। এই কথা বলার একমাত্রই কারণ হচ্ছে যে আপনার এই যে একটা ট্যাগ দেওয়া হয় না, মিডিয়া ট্রায়াল বলে এটাকে, মিডিয়ার মাধ্যমে জামাত ইসলামকে হুজুর, মোল্লা, জঙ্গি এসব বলা হয়। এগুলো একমাত্র বলার কারণ কি, জামাতকে বাদ দিতে চায়। আসলে জামাতকে আপনার যে যুদ্ধ অপরাধের একটা তকমা দিয়ে মানুষের মাথার মধ্যে নিউজ দিয়ে দিয়ে এটা হলো মানুষের মাথার মধ্যে ঢুকাই দেওয়া জামাত ইসলাম খারাপ, যুদ্ধ অপরাধী। কিন্তু এখন দেখেন আফগানিস্তানে ইসলামী শাসন হয়েছে, আফগানরা শাসন করতেছে, তারা কিন্তু এখন জঙ্গি নাই অনেক দেশের কাছে, তাদের সাথে কিন্তু এখন যোগাযোগ করতে চাইতেছে। তো বাংলাদেশে যদি ইসলামী শাসনতন্ত্র, সেটা জামাত ইসলামী আসুক বা অন্য কোনো ইসলামী শাসন আসুক, একমাত্র যে আমাদের শত্রু দেশ তারা এটা চায় না। এই জন্য আমাদের দেশের রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলো এটা চায় না। তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন বিএনপির মির্জা ফখরুল কিন্তু আসছে হলো আপনার ওই যে বাম গভর্নর থেকে। কিছু নেতা তো আছেই শত্রু দেশের সাথে যোগাযোগ করে থাকে। এই জন্য আপনার বিএনপিতে এরকম আছে যে মানে কে চায় যে আমার ক্ষমতা কমে যাক, অন্যের ক্ষমতা বাড়ুক। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে যে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল আগে যুদ্ধের সময়। তাদের কিছু নেতা, এই নেতাগুলো কিন্তু আমি সঠিক জানি না, কিছু নেতা এরকম ছিল, তারা নিজেরা মাঝে মাঝে স্বীকার করে